আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ক্লাস 8 জিওগ্রাফিতে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। আর দেখো, এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার যে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসে গেছে। তাই তোমরা যারা খুব ভালোভাবে বিষয়টা জানতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে দেখো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। শুধু তাই নয়, ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা কিন্তু থাকি। তাই চলো আমরা শুরু করি আজকের নতুন একটা অধ্যায়, যেটা অস্থিত পৃথিবী। অস্থিত পৃথিবী এটা ক্লাস 8-এর জিওগ্রাফির একটা খুব সুন্দর চ্যাপ্টার। আর ক্লাস 8-এর বলতে অন্য ক্লাসের ছেলেমেয়েরা যে দেখতে পারবে না সেটা নয়, কিন্তু দেখো কনসেপ্ট সকলেরই ক্লিয়ার থাকা দরকার। তো আমরা খুব সহজ ভাষায় চ্যাপ্টারটিকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে বোঝার চেষ্টা করব। তোমাদের এই ভিডিওতে তোমরা কি কি পাবে সেটা একটু বলে রাখি। এই অধ্যায়ের শুরুতেই বা এই চ্যাপ্টারের শুরুতেই তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বেশ কিছু টপিক বা প্রশ্ন, যে আমরা কোন কোন বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবো। এরপর সেই প্রত্যেকটা টপিককে ধীরে ধীরে বইকে পাশে রেখে আমরা পড়ব। যখন আমাদের ভিডিওটা একদম শেষে চলে আসবে তখন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যদি তোমরা একবার সলভ করে নাও তাহলে পরে কিন্তু তোমাদের সব থেকে সহজ হয়ে যাবে পড়াটা, তোমাদের বুঝতে সুবিধা হবে আর কোনো ডাউট থাকবে না। আমরা শুরু করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টারটির নাম হচ্ছে অস্থিত পৃথিবী। এই যে তোমাদের এই যে এখানে যে চ্যাপ্টারটি রয়েছে, এই যে পেজটা রয়েছে যেটা বইয়ের পেজ, এই বইয়ের পেজটার মধ্যে কি রয়েছে প্রথমেই দেখো, ভূপৃষ্ঠের চলন বা সরণ। ভূপৃষ্ঠের চলন বা সরণ। এরপরে রয়েছে মহাসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে, সেটাও আমরা জানবো প্যানজিয়া প্যান্থালাসা সম্পর্কে, শিয়াল সীমা সম্পর্কে জানবো, প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে জানবো। তাহলে একে একে করে আমরা এই টপিকগুলো সম্পর্কে অবশ্যই জানবো। এছাড়া জানবো পাত কয় প্রকার, পাতগুলো কেন সরে যাচ্ছে, পাত সীমানার বিভিন্ন প্রকারভেদ, কিভাবে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হলো, এই সমস্ত বিষয়গুলো আমরা একে একে করে জানতে পারবো। দেখে নাও, শুধু তাই নয়, আমরা এই যে চ্যাপ্টারটি দেখব এই চ্যাপ্টারের মধ্যে মেন কোন কোন বিষয়গুলোতে আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব সেগুলো হচ্ছে মহাসঞ্চরণ তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব, লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার, এগুলো নিয়ে তো আলোচনা করবই। পৃথিবীর প্রধান কিছু পাতসমূহ সেগুলোকে নিয়েও আলোচনা করব। আমরা আলোচনা করব পাতের 3 ধরনের সীমান্ত, অর্থাৎ অপসারী, অভিসারী আর নিরপেক্ষ, এগুলো আমরা কিন্তু দেখব। সঙ্গে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্প তরঙ্গ সেগুলো সম্পর্কে জানবো, যেমন পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গ। এবং পরবর্তীতে আমরা জানতে পারবো অগ্ন্যুৎপাত সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা গল্প দিয়ে শুরু করি। পৃথিবীর উৎপত্তি বা শীতলীকরণ, অর্থাৎ পৃথিবী একটা সময় ছিল যখন সৃষ্টি হয়েছিল। আমরা মনে করি অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বর্তমান যেটা সব থেকে অ্যাকসেপ্টেবল, বর্তমানে যেটা সব থেকে গ্রহণযোগ্য যে থিওরিটা, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বে কিন্তু কি বলা হয়েছে, যে একটা নীহারিকা ছিল, সেই নীহারিকা ব্লাস্ট হয় আর সেখান থেকে বিভিন্ন সৌরজগতের সৃষ্টি হয়। তার মধ্যে একটা গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন ছিল কি, একটা জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয় পিণ্ড। ধীরে ধীরে তাপ বিকিরণ করে, শীতল হয়, ঠান্ডা হয়, বহু বছর ধরে ঠান্ডা হতে হতে আজকে এই পর্যায়ে এসেছে।
তাহলে এখানে বলে দিয়েছি প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। তাহলে এত বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছে বলে মনে করা হয়। ঠিক আছে, দেখো কি বললাম, মনে করা হয়। ঠিক আছে, কারণ আমরা এখনো পর্যন্ত একদম 100% শিওর নই। আচ্ছা, এরপরে বলেছে প্রাথমিক অবস্থা। প্রথমের দিকে কি ছিল? পৃথিবী অত্যন্ত গরম ছিল, দেখো এইরকম একটা আগুনের গোলার মতো ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়, শীতল হয়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আজকের এই রকম একটা পৃথিবীর অবস্থা সৃষ্টি হয়েছে। এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? পৃথিবী এক সময় ছিল জ্বলন্ত আগ্নেয় গ্যাসীয় একটা পিণ্ড, ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়, সংকুচিত হয়, আর বর্তমানে আজকের এই রকম পৃথিবীর মতো রূপ ধারণ করে। কোনো অসুবিধা নেই, আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে। এবারে চলে আসি পাত। পৃথিবী তো সৃষ্টি হয়ে গেল, পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় উপরের অংশটা কি হয়ে গেল? খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। যেমন ডিমকে আমরা যদি সেদ্ধ করি, তাহলে পরে ডিমের যে খোসাটা, সেই খোসাটাকে আমরা যদি পৃথিবী ধরি বা পৃথিবীর ভূত্বক ধরি, সেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়? সেটা সলিডিফাই হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। তাহলে আমাদের এই যে থাকলো পৃথিবী, এই পৃথিবীটার উপরিপৃষ্ঠটা কি হয়ে গেল? তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে গেল। এরা তাপ বিকিরণ করতে পারছে, এগুলো তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে গেল। কিন্তু ভেতরের অংশটা কিন্তু গরম হট থেকে গেল, তাই না? কারণ এ তাপ বিকিরণ করতে পারছে না। কেন পারছে না? কারণ বাধা দিচ্ছে তো এরা, তাই না? তাহলে পরে যখন বাধা দিচ্ছে, নিচের বা ভেতরের অংশটা কিন্তু কিরকম? ভেতরের অংশটা প্রচন্ড গরম হয়ে আছে, যার নাম দিয়েছে কি? অ্যাসথেনোস্ফিয়ার। অর্থাৎ পৃথিবীর ভেতরে যে উত্তপ্ত গরম উপাদান রয়েছে, সেই অংশটাকে বলেছে অ্যাসথেনোস্ফিয়ার। আর তার ঠিক উপরের অংশটাকে কি বলছে? লিথোস্ফিয়ার। অর্থাৎ যেই অংশের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি সেটাকে তো ভূত্বক বলছে, কিন্তু সেই অংশটা আবার কার উপরে অবস্থান করছে? লিথোস্ফিয়ার। ঠিক আছে, দেখো এখানটা বলে দেওয়া আছে। তাহলে পৃথিবীর কঠিন বহিরাবরণ, যাকে লিথোস্ফিয়ার বলছে, অনেক সময় আমরা এটাকে শিলামণ্ডলও বলে থাকি। এই যে টানা স্তর নয়, এটি বিভিন্ন ছোট বড় শিলাখণ্ডে বিভক্ত। তাহলে কি আমাদের পৃথিবীটা যখন সৃষ্টি হচ্ছে, তখন উপরের অংশটা ঠান্ডা হয়ে গেল। ঠিক এই যে ঠান্ডা হয়ে গেল, তখন সংকুচিত যখন হচ্ছিল, তখন কি হচ্ছে? বিভিন্ন ছোট বড় খণ্ডে সেটা ভাগ হয়ে গেল। মনে করো এটা এ খণ্ড, এটা বি খণ্ড, এটা ধরো আবার ছোট একটা খণ্ড সি খণ্ড, আবার একটা বড় খণ্ড, এটা ডি খণ্ড। এভাবে করে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে গেল। প্রত্যেকটা অংশকে এক একটাকে কি বলা হচ্ছে? প্লেট। তাহলে প্রত্যেকটা অংশকে কি বলছে? এক একটা প্লেট। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, এটাকে আমরা একটা প্লেট ধরতে পারি, তাই না? প্লেট এ। তাহলে এইরকম অনেকগুলো প্লেটের সমন্বয়ে কি সৃষ্টি হচ্ছে? আমাদের ভূপৃষ্ঠটা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম না? পৃথিবী উত্তপ্ত গ্যাসীয় জ্বলন্ত একটা গোলাকার বস্তু ছিল, ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হয়। উপরের অংশ তাড়াতাড়ি করে তাপ বিকিরণ করে বলে শক্ত হয়ে যায়, সলিডিফাই হয়ে যায়, এবং উপরের যে আস্তরণটা সেটা বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে যায়। এক একটা খণ্ডকে আমরা কি বলছি? প্লেট বা পাত। এই পাতগুলো আবার কার উপরে ভাসমান? দেখতে পাচ্ছ অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার মানে যেখানে ম্যাগমা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ভূপৃষ্ঠ বা শিলামণ্ডল, তার ঠিক নিচে রয়েছে কি? অ্যাসথেনোস্ফিয়ার। আমরা একটু পরে আবার দেখব, এখানে তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ এই অংশটাকে কি বলছে? অ্যাসথেনোস্ফিয়ার। নেক্সটে চলে আসছি আমি। আমরা দেখছি কি পাতের বৈশিষ্ট্য বা সংখ্যা। তাহলে আমরা কতগুলো পাত রয়েছে পৃথিবীতে সেটা যদি একটু জানতে চাই, আমরা দেখতে পাবো এখানে প্রধানত 7টি পাত রয়েছে। ঠিক আছে, বড় পাত যেগুলো প্রধান পাত সেটা 7টি, মাঝারি কিছু পাত রয়েছে 8টি, ছোট ছোট কিছু পাত রয়েছে 20টি। তাহলে আমরা বলতে পারি বড় পাত রয়েছে 7টি, মাঝারি পাত 8টি, এবং ছোট ছোট পাত রয়েছে 20টিরও বেশি। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে কতগুলো পাত রয়েছে পৃথিবীতে। তাহলে কিন্তু তোমাদের সেখানে স্পেসিফাই করে বলে দিতে হবে। বড় পাত যদি বলে থাকে তাহলে 7টা, মাঝারি পাত যদি বলে থাকে 8টা, আর যদি বলে ক্ষুদ্র ক্ষুদ্র পাত তাহলে কিন্তু 20টা। ঠিক আছে,
আচ্ছা, এই যে প্রত্যেকটা পাতের যে গভীরতা মোর অর লেস কত 70 থেকে 150 কিলোমিটার। তাহলে পৃথিবীর ভেতরে কতটা কিলোমিটার জুড়ে ওরা রয়েছে না 70 থেকে 150 কিলোমিটার গভীরতায় তারা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই ডেপথটা কত 70 থেকে 150 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে পাত কাকে বলে, কতগুলি পাত রয়েছে, পাতগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, পাতগুলো কার উপরে অবস্থান করছে। আচ্ছা, পাতগুলো কার উপরে অবস্থান করছে বলো তো? ঠিক, একদম ঠিক, এই যে গুরুমণ্ডলের উপরে ম্যাগমা, এই ম্যাগমার যেটাকে আমরা অ্যাসথেনোস্ফিয়ার বলছি তার উপরে রয়েছে আমাদের পাত। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা এক একটা পাত, এটা একটা পাত, তাহলে এক একটা পাত। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে পাতগুলো কেন সরে যায়, পাতগুলো সরে যায় কেন? দেখো, পাতগুলো যে সরে তার পেছনে একটা বড় কারণ রয়েছে, পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। তাহলে কনভেকশন কারেন্ট বা কি বলছে, পরিচলন স্রোত, খুব ভালোভাবে বুঝবে। বলছে যে আমাদের পৃথিবীর ভেতরে রয়েছে প্রচন্ড উত্তাপ। ঠিক আছে, পৃথিবীর ভিতরে কি রয়েছে, প্রচন্ড উত্তাপ রয়েছে। এই উত্তাপটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এখানে যে তাপ সঞ্চিত রয়েছে সেই তাপটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। যখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে সেই তাপটা এই যে এখানকার যে উপাদানগুলোকে অর্থাৎ অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুদ্র মণ্ডল যেটাকে আমরা বলছি, সেখানে যা উপাদান রয়েছে সেগুলোকে গলিয়ে দেয়। আর ওখানে কি হয়ে যায়, অর্ধতরল একটা উপাদানের সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলছি, ম্যাগমা। তাহলে পরে এবারে এই যে তাপের কারণে কি হয়ে যায়, এখানকার সমস্ত জিনিস মানে তরল বা অর্ধতরল অবস্থায় অবস্থান করে, যাকে আমরা কি বলছি, ম্যাগমা। আচ্ছা, এই ম্যাগমার এখানেই কি হয়, একটা স্রোতের সৃষ্টি হয়। ভালো করে দেখো সাইকেলটা। তাহলে এখানে উত্তাপ সৃষ্টি হচ্ছে, উত্তাপটা ধীরে ধীরে করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তারপরে আবার সাইক্লিক অর্ডারে ঘুরে আসছে। তাহলে এখানে যে দেখো এই ম্যাগমার মধ্যে যে একটা সাইক্লিক ভাবে ম্যাগমাটা ঘুরছে তাকেই বলা হয় পরিচলন স্রোত। তাহলে আমরা সঠিক অর্থে বা সঠিকভাবে কি বলবো না, ম্যাগমার মধ্যে যখন একটা স্রোতের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পরিচলন স্রোত। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে আউটার কোর, এটা হচ্ছে ম্যান্টল। এই ম্যান্টলের উপরে রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারের এখানে কি হয়, উত্তাপটা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, আর এই যে স্রোতের সৃষ্টি হয় এই স্রোতটাকে কি বলছে, কনভেকশনাল কারেন্ট বা পরিচলন স্রোত। আর এই পরিচলন স্রোতের জন্যই কিন্তু পাতগুলো আমাদের সরে সরে যায়। তাহলে বুঝতে পারলে, এই যে আমাদের পাতগুলো সরে সরে যায়, তাহলে আমরা কি কি দেখলাম, পৃথিবী কি করে সৃষ্টি হচ্ছে, পাত কাকে বলে, পাতগুলো কয়টা বড় পাত, কয়টা ছোট পাত, কয়টা মাঝারি পাত রয়েছে সেটা জানলাম, পাতগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এই সমস্ত বিষয়, পাতের অবস্থানটা কোথায় আছে, এই সমস্ত বিষয়গুলো জানতে পারলাম। আর জানতে পারলাম কি, পাতগুলো চলে কেন বা নড়াচড়া করে কেন, কিসের জন্য, পরিচলন স্রোতের জন্য। ঠিক, আচ্ছা এবারে চলে আসি আমরা পরের অংশে। দেখো এখানে বলেছে প্যানজিয়া এবং প্যান্থালাসা। আচ্ছা, প্যানজিয়া কাকে বলে, প্যান্থালাসা কাকে বলে? আমরা এখানে দেখো এই যে প্যানজিয়া এবং প্যান্থালাসার কথা বলেছে। বলেছে যে মহাবিশ্বে প্রথমে আগে একটাই মহাদেশ ছিল, এখন আমরা কতগুলো দেখি, অনেকগুলো মহাদেশ, তাই না? তাহলে পরে তখন কিন্তু একটাই মহাদেশ ছিল, ওই মহাদেশটিকে বলা হতো প্যানজিয়া। আর চারপাশে ছিল কি, সমুদ্র, সেই সমুদ্রটাকে বলা হতো প্যান্থালাসা। তাহলে স্থলভাগটাকে বলতো প্যানজিয়া আর জলভাগটাকে বলতো প্যান্থালাসা। ভেরি গুড। এবারে এই যে প্যানজিয়া এবং প্যান্থালাসা, আবার বলি, স্থলভাগকে কি বলতো, প্যানজিয়া, এবং জলভাগটাকে কি বলতো, প্যান্থালাসা। তোমাদের বলি, সমস্ত জায়গাটাই আসলে একটা স্থলভাগ, পৃথিবীর মধ্যে জলভাগের কোনো জায়গা ছিল না। এবারে যেই সমস্ত জায়গাগুলো উঁচু হয়ে গেছে সেই সমস্ত জায়গাতে তো আর জল দাঁড়াবে না, নিচু জায়গাগুলোতে জল দাঁড়িয়ে গেছে। এবারে যেখানে জল দাঁড়িয়ে গেছে সেটাকে আমরা জলাশয় বলি, সেটা খুব ছোট হলে পরে পুকুর, তার থেকে আরেকটু বড় হলে হ্রদ, তার থেকে বড় হলে আমরা তাকে উপসাগর,
আর একটু বড় হলে পরে সাগর, আরো বিশাল বড় হলে মহাসাগর। তাহলে জায়গাটা নিচু বলেই সেখানে জল দাঁড়িয়ে গেছে, আর কিছুই নয় কিন্তু। তাহলে আমরা কি দেখলাম, প্যানজিয়া যেটা স্থলভাগ ছিল সেটাকে বলতো প্যানজিয়া, আর চারপাশে যে জলভাগ ছিল সেটাকে কি বলছে, প্যান্থালাসা। তাহলে পৃথিবীর প্রথম যদি মহাদেশ বলে প্যানজিয়া, পৃথিবীর প্রথম মহাসাগর প্যান্থালাসা। ঠিক আছে, চলো তাহলে আমরা প্যানজিয়া এবং প্যান্থালাসা দেখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ আরেকটা ছবি রয়েছে, এটাকে বলতো প্যানজিয়া, এবং সাগরটার নাম কি ছিল, প্যান্থালাসা। দেখো একে একে করে আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি, এই চ্যাপ্টারটাকে বোঝার চেষ্টা করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমরা যখন এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই পারো, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। যদি লাইক কমেন্ট করতে চাও অবশ্যই করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তো অবশ্যই সেটা করে নিও। চলে আসি আমাদের পরের স্লাইডে। বলছে আধুনিক পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। এই যে আমরা একটু আগে জানলাম যে পাত সৃষ্টি হচ্ছে, পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে পাত রয়েছে, পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে বা ম্যাগমার উপরে ভাসছে, পাতগুলো নড়াচড়া করছে। এটা বললো কে, তাই না? তো 1960 সালের দিকে বিজ্ঞানীরা, তার মধ্যে ওয়েগনার প্রথম এই মহীসঞ্চরণ তত্ত্বের কথা বলেন। অর্থাৎ মহাদেশগুলো নড়ছে এই কথাটা কে বলেন, আলফ্রেড ওয়েগনার। তাহলে আলফ্রেড ওয়েগনার তিনি কি বলেন, যে মহীসঞ্চরণ তত্ত্ব, অর্থাৎ মহাদেশগুলি নড়াচড়া করছে। আচ্ছা, এবারে তিনি কি বলেন, না পৃথিবী অনেকগুলো প্লেটে বিভক্ত রয়েছে এবং তারা নড়াচড়া করে, তিনি তো বলে দিলেন। এবারে বলছে যে এই যে পাতগুলো নড়াচড়া করে, সেই তার যে থিওরি, তাকে কি বললেন তিনি, না পাত সংস্থান তত্ত্ব বা মহীসঞ্চরণ তত্ত্ব। এবারে এই যে মহীসঞ্চরণ তত্ত্বের কথা তিনি বললেন, এবারে এই ধারণার উপরে ভিত্তি করে 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি চলে আসে। প্রথমে ভালোভাবে বুঝবে, কোনো কনফিউশন রাখবে না। দেখো প্রথমে হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব আসলো, কে দিল, আলফ্রেড ওয়েগনার। এবারে ওই থিওরির উপরে বেস করে পরবর্তীতে আরেকটা থিওরি চলে আসলো, যেটাকে আমরা কি বলছি, পাত। বা এবারে চলে আসি আমরা পরবর্তীতে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে পাতের চলন। আমরা দেখতে পাই যে পাত সম্পর্কে আমরা যে সমস্ত বিষয় জানলাম, সেই সমস্ত বিষয়ের মধ্যে আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে যে পাতের সীমানা। দেখো পাত 3 প্রকারের, আমাদের এখানে একটু পরে আমরা ছবিটাও দেখব, সেই ছবিতে আছে যে পাত 3 প্রকার ভাবে চলে। তাহলে পাতের যে শেষ অংশ, এই পাতের যে শেষ অংশ, একে বলা হয় পাত সীমানা। তাহলে পাত এর যে সীমানা রয়েছে সেটা কয় প্রকারের, দেখো 3 প্রকারের। একটা হচ্ছে অপসারী, অভিসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে কয় প্রকার, অভিসারী, অপসারী আর নিরপেক্ষ। এবারে দেখো এখানটায় কি বলেছে, আমরা এখন আলোচনা করব অপসারীকে নিয়ে। যখন দুটি পাত পরস্পরের কাছ থেকে বিপরীত দিকে দূরে দূরে সরে যায় তখন তাকে কি বলা হয়, অপসারী। যদি এটা একটা পাত হয়, পাত এ, এটা একটা পাত বি, তাহলে পাত যখন এ এইদিকে, বি এইদিকে সরে আসে, তখন মাঝখান থেকে, যেহেতু প্লেটটা সরে গেল, মাঝখান থেকে কি বেরিয়ে আসবে, ম্যাগমা বেরিয়ে আসবে। ঠিক আছে, এই যখন ম্যাগমা গুলো এখানে জমাট হয়ে যাবে, তখন এরা ছোট ছোট উঁচু উঁচু অংশের ভূখণ্ডের সৃষ্টি করবে, যাকে আমরা কি বলছি, রিজ। তাকে আমরা কি বলছি, রিজ। যেহেতু এটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে এস আকৃতির একটা রিজ রয়েছে, তাকে বলা হয় মিড আটলান্টিক রিজ বা মধ্য আটলান্টিক শৈলশিরা। তাহলে কি হতে পারে, যখন দুটো পাত পাশের থেকে সরে যাচ্ছে তখন মাঝখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে, আর এর ফলে তৈরি হয় শৈলশিরা বা রিজ। তাহলে আমরা এক ধরনের পাত সীমানা দেখলাম, তাকে কি বলছে, অপসারী। তাহলে দুটো পাত পরস্পরের কাছ থেকে যদি সরে যায় তখন তাকে বলছে অপসারী। এরপরেই আমাদের রয়েছে অভিসারী। অভিসারী মানে কি, কাছাকাছি চলে আসা। তাহলে এখানে আমি পাত এ করছি, এটাকে পাত বি করছি, তাহলে যদি কাছাকাছি চলে আসে তখন এটাকে কি বলছে, না অভিসারী। অর্থাৎ
একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি চলে আসছে, আর এর ফলে কি সৃষ্টি হয় না, এর ফলে মাঝখানে কি সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত। দেখো এই যে ভাঁজের ফলে কি তৈরি হচ্ছে, ভঙ্গিল পর্বত। তাহলে দুটো পাত যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু ভঙ্গিল পর্বতেরও সৃষ্টি হয়। আর এই রকম পাত সীমানাকে কি বলছে, অভিসারী পাত সীমানা। আর এটাকে বিনাশকারী পাত সীমানাও বলা হয়। অর্থাৎ দেখো দুটো যখন কাছাকাছি আসছে তখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে আমাদের দুটো পাত সীমানা হয়ে গেল, একটা অভিসারী আর একটা অপসারী। এবারে আরেকটা রয়েছে নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানাটাকে একটু দেখে নিয়ে আগে তারপরে আবার এই পেজে ফিরে আসবো। নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম বাউন্ডারি। এই ক্ষেত্রে কি হয়, যখন দুটো পাত পরস্পরের কাছ থেকে, এই ছবিটাতে দেখে নাও, এটা একটা হচ্ছে অপসারী অভিসারী আর একটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে দুটো পাত দেখো, এ নর্থের দিকে তো এ সাউথের দিকে সরে যাচ্ছে। যখন পাত দুটো পাশাপাশি বিপরীত দিকে চলে যায় তখন তাকে কি বলছে, নিরপেক্ষ পাত সীমানা। ঠিক আছে, নিরপেক্ষ পাত সীমানা। তাহলে এই যে নিরপেক্ষ পাত সীমানা, তাহলে যখন দুটি পাত একে অপরের থেকে সোজাসুজি ধাক্কা না খেয়ে পাশাপাশি বিপরীত দিকে সরে যায় তখন এর ফলে নতুন কোনো ভূত্বক সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। ফলাফল, পাতের প্রবল সংঘর্ষের ফলে বা ঘর্ষণের ফলে বিশাল ফাটল বা ফল্ট, মনে রাখবে ফল্ট বা চ্যুতি এর সৃষ্টি হয়। ঠিক আছে, অনেক সময় ভূমিকম্পও সৃষ্টি হয়। এইরকমই একটা চ্যুতির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিস চ্যুতি। সান আন্দ্রিস চ্যুতি, ঠিক আছে। তাহলে আমরা তিন ধরনের পাতের সরণ দেখলাম, একটা হচ্ছে অভিসারী, অপসারী, নিরপেক্ষ। এই তোমাদের বইয়ের ছবিতেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটা হচ্ছে অপসারী, একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে নিরপেক্ষ। এই ছবিটা কিন্তু তোমরা পরীক্ষাতে ড্রয়িং করতে পারবে। দেখো এখানে এখনই বলে রাখি, আবার পরে ভুলে যাবো না হলে, তাহলে পরে এই যে ছবির সাহায্যে তুমি যদি তোমার বক্তব্যটা পেশ করো বা উপস্থাপন করো সেটা কিন্তু অনেক সুন্দর হয়। তাই তোমরা ছবি অবশ্যই ড্রয়িং করবে। ভূগোলের ছাত্র হিসাবে ছবি যদি ড্রয়িং করো খুব অল্প সময়ে বেশি নাম্বার কিন্তু পাবে। এখানে তোমরা দেখে নাও এই যে সান আন্দ্রিস চ্যুতি, তাহলে কত বিশাল, তার মানে একটা এদিকে যাচ্ছে একটা অপোজিটে যাচ্ছে। তাহলে এইভাবে যদি সরে যায় পাতগুলো তখন তাকে কি বলা হয়, নিরপেক্ষ পাত সীমানা। এবারে আগের স্লাইডে চলে আসি। যখন দুটো পাত কাছাকাছি আসছে অর্থাৎ অভিসারী কাছাকাছি আসছে তার ফলে কি তৈরি হয়, তার ফলে যেমন একটা উদাহরণ দিচ্ছে হিমালয় পর্বতের সৃষ্টি। হিমালয় পর্বত আমরা সবাই চিনি। তাহলে এই যে হিমালয় পর্বত যে সৃষ্টি হয়েছিল সেটা কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা যদি জানতে হয় তাহলে বলতে হয় যে দুটো পাত কাছাকাছি আসার ফলে মাঝখানের অংশ উঁচুতে উঠে যায় আর তার ফলে ভাঁজের ফলে যে পর্বতের সৃষ্টি হয় সেটাই কিন্তু আমাদের হিমালয় পর্বত। আর এটা ভাঁজের ফলে সৃষ্টি হয়েছে বলে তার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। তোমাদের একটা বিষয় দেখাই, মনে করো এটা দুটো পাত, একটা হচ্ছে এ পাত একটা হচ্ছে বি পাত। যখন এই দুটো পাত এভাবে করে কাছাকাছি আসে, দেখো এই যে এইভাবে করে কাছাকাছি আসলো, মাঝখানে জায়গাটা উঁচু হয়ে গেল। তাহলে এভাবে দুটো পাত যখন কাছাকাছি আসে তখন মাঝখানে জায়গা উঁচু হয়ে যায় আর এভাবে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা। ঠিক আছে, আর এই যে এখানে যে বক্রতা প্রাপ্ত হলো শিলাস্তরে একেই বলা হয় ভাঁজ। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমাদের হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে একটা পাত ছিল ইউরেশিয়ান পাত, এখানে ইন্ডিয়ান প্লেট। তাহলে এরা যখন কাছাকাছি আসে এভাবে করে আসে তখন এদের মধ্যে ভাঁজের সৃষ্টি হয় আর এখানটায় হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। আমরা একে একে করে একদম শেষের দিকে চলে আসছি। দেখো এবারে আমরা দেখি পাত সংস্থান তত্ত্বের গুরুত্ব। আমরা কেন এই পাতকে নিয়ে এত আলোচনা করছি? দেখো এই যে পাত যখন এটা কতটা জরুরি সেটা বলার জন্য বলেছি যে পৃথিবীতে কেন এবং ঠিক কোন স্থানগুলোতে ভূমিকম্প হয় সেটা জানতে আমাদের এই পাত সংস্থান তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। তাহলে যেখানে পাতের ফাটল আছে, মনে করো যদি আমি এখানে ড্রয়িং করি, আমাদের মনে করো এটা একটা পাত, ঠিক আছে, এটা আরেকটা পাত। তাহলে এটা পাত এ, এটাকে পাত বি বলছি। এই দুটো পাতের মধ্যে তাহলে ভূমিকম্পটা ঠিক কোথায় হবে? তাহলে এই জায়গাগুলোর মধ্যে ভূমিকম্পটা বেশি করে দেখা যাবে।
তাহলে আমাদের জানতে হবে না যে ঠিক কোথায় আছে এই ফাটলগুলো, ঠিক আছে? তাহলে সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, হিমালয় পর্বত যে এই যে ভঙ্গিল পর্বত সেটা কি করে গঠিত হয়েছে সেটাও জানতে পারবো। কিভাবে এই আগ্নেয়গিরিগুলির সৃষ্টি হচ্ছে সেটা জানতে পারবো। কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশগুলোর স্থান পরিবর্তন করছে, এই সমস্ত কিছুর উত্তর আমরা কিন্তু এই পাত সংস্থান তত্ত্বে বা এই অংশে আমরা জানতে পারবো। তাই আমাদের এটা জানাটা খুবই দরকার। আচ্ছা, আমরা এই এতক্ষণ ধরে যে সমস্ত বিষয় জানলাম সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমি এক নজরে কিছু ইম্পর্টেন্ট টপিক বা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি মনে রাখতে চাই, তাহলে এইভাবে বলতে পারি যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স এগো, তাই না? এদের ঘনত্ব কত বা পুরুত্ব কত বা ডেপথ কত, তাহলে 70 থেকে 150 কিলোমিটার। পাতের সংখ্যা কত? সব থেকে বড় পাত 7টি, মাঝারি 8টি এবং ছোট ছোট পাত 20টিরও কয়েকটা বেশি। এছাড়া মহী সঞ্চরণ তত্ত্ব আলফ্রেড ওয়েগনার, তাই না? এবারে পাত সংস্থান তত্ত্ব 1960 সালের দিকে পিচো, তাই না? আচ্ছা, প্রাচীন অবস্থা মহাদেশ যে সব থেকে প্রধান যে বড় মহাদেশ তার নাম ছিল প্যানজিয়া এবং মহাসাগরটির নাম ছিল কি প্যান্থালাসা। হিমালয় কি করে সৃষ্টি হয়? একটা অভিসারী, অপসারী আর নিরপেক্ষ, তাহলে কোনটা হবে? অভিসারী। তাহলে অভিসারী পাত সীমানায় হিমালয়ের সৃষ্টি হয়েছিল। এবারে চলে আসলো তোমাদের পরীক্ষা টাইম। তার মানে এতক্ষণ ধরে আমরা কি কি জানতে পারলাম, আদৌ আমাদের মনে আছে কি না সেই প্রশ্নগুলো আমরা এবারে কিন্তু দেখব। দেখে নাও, তোমাদের এখানে যে সমস্ত প্রশ্ন দিয়েছি তার মধ্যে কিছু রয়েছে ছোট প্রশ্ন, কিছু রয়েছে মাঝারি প্রশ্ন, কিছু রয়েছে বড় প্রশ্ন, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটাও দেখে নাও। তাহলে কিছু প্রশ্ন রয়েছে শর্ট প্রশ্ন, তাই না? এইগুলো রয়েছে কি আমাদের শর্ট প্রশ্ন। তোমরা দেখে রাখো আর মনে রাখবে এগুলো হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন। নেক্সট চলে আসছে আমাদের বেশ কিছু, তোমরা যেগুলো 2 নাম্বার প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। যেমন অগ্নুৎপাত কাকে বলে, আগ্নেয়গিরি কাকে বলে, আগ্নেয় উপাদানগুলি কি কি, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য, অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো আমরা দিয়েছি। এবারে আমরা চলে আসি নেক্সট কিছু প্রশ্নে। যেমন দেখো, এখানটায় রয়েছে 3 নম্বরের কিছু প্রশ্ন আর এখানে রয়েছে 5 নম্বরের কিছু প্রশ্ন। এবারে একটু আগে আমি যেটা বললাম যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন মানচিত্র ভিত্তিক যখন প্রশ্নের কথা বলছি, এগুলো কিন্তু খুব রেয়ারলি দেয়, ঠিক আছে? ভালো করে বুঝে নাও যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, হিমালয়ের ভূমিকম্প বলয়, ব্যারেন দ্বীপ, ফুজি, অ্যাটনা, ভিসুভিয়াস, এগুলো দেখাও। তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো একটু করে রাখার চেষ্টা করবে। কোথাও যদি তোমাদের কোনো অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? তাহলে এতক্ষণ ধরে তোমরা যে আমাদের সঙ্গে থাকলে তার জন্য অনেক অনেক তোমাদের সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আমরা পরবর্তী যে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব, তাই সঙ্গে থাকো আর সবাইকে ভালো রাখো। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা ও সবাইকে টাটা।